আমরা আজকে সপ্তম শ্রেণীর ছাত্রদের জন্য চিরদিনের সুকান্ত ভট্টাচার্যের এই কবিতাটা পড়ব। সুকান্ত আমাদের অত্যন্ত প্রিয় কবি। 1926 সালে জন্ম, 1947 সালে মৃত্যু। সুকান্ত ভট্টাচার্য কিশোর বয়সেই মারা গিয়েছিলেন। ঘুম নেই, ছাড়পত্র, মিছে করা, এই গ্রন্থগুলি তার মৃত্যুর পর প্রকাশিত হয়। কবি হিসাবে কিশোর বয়সেই তার মৃত্যু হয়েছে, ফলে আমরা একজন পরিপূর্ণ কবির জীবন তার মধ্যে পাই না। তিনি সাম্যবাদী ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে সমস্ত মানুষের সমান অধিকার আছে। ইংরেজ শাসিত পরাধীন ভারতে যে শাসন ব্যবস্থা, মানুষের যে অভাব, দারিদ্র, যে যন্ত্রণা, তার বিরুদ্ধে তার বহু কবিতা আছে। যেমন হে মহাজীবন আর এ কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্য আনো, পদলালিত্যের ঝঙ্কার মুছে যাক, গদ্যের করা হাতুড়িকে আজ হানো। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আমরা যে দেশে বাস করি, সেই দেশের প্রতি আমাদের একটা কর্তব্য আছে। সুকান্ত মনে করতেন যে এই দেশ, যে দেশের জল, হাওয়া, মাটিতে আমরা বড় হয়েছি, তার প্রতি যদি আমরা কর্তব্য করতে না পারি, তাহলে এই জীবন ব্যর্থ। তা যদি না হয় মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুক, ঝড়েও বন্যায় ভাঙুক ঘর। তা যদি না হয় বুঝবো তুমি তো মানুষ নও, গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বও। ভারতবর্ষ মাটি দেয়নি কো দেয়নি জল, দেয়নি তোমার মুখেতে অন্ন, বাহুতে বল। পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে তাই, ভারতবর্ষে আজকে তোমার নাই কোঠাই। ভারতের কৃষক আন্দোলন হয়েছিল, কৃষক রমণী অহল্যা প্রাণ দিয়েছিল। সেই কৃষক আন্দোলনকেও সুকান্ত সমর্থন করে লিখেছিলেন, অহল্যা আজ কাঁপে কি পাষাণ কায়, রোমাঞ্চ লাগে পাথরেরও প্রত্যঙ্গে, রামের পদস্পর্শ কি লাগে গায়ে, অহল্যা যেন আমরা তোমার সঙ্গে। এই চিরদিনের যে কবিতাটা পড়ব, সেই আবহমান চিরকালের গ্রাম বাংলার এক চিত্র আমরা পাব। অন্য একটা কবিতায় আমরা দেখেছি, তিনি লিখেছেন, আর মনে রেখো আকাশে আছে এক ধ্রুব নক্ষত্র, নদীর ধারায় আছে গতির নির্দেশ, অরণ্যের মর্মর ধ্বনিতে আছে আন্দোলনের ভাষা, আর আছে পৃথিবীর চিরকালের আবর্তন। এই যে কবিতাটা আমরা পড়ব, এটাও খুব সুন্দর একটা কবিতা। আমাদের চিরকালীন যে গ্রাম, দুঃখিনী গ্রাম, সে দুঃখিনী গ্রাম বাংলার এক চিত্র আমরা এই কবিতাটার মধ্যে দিয়ে পাব। এটা আবহমান কালের সেই গ্রাম, যার চিত্র হয়তো আজও অপরিবর্তিত আছে। আমি একটু পড়ছি, তোমরা শোনো। এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে, এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা, সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। এমন একটা গ্রামের চিত্র কল্পনা করো, যেখানে বৃষ্টি হয়। সেই গ্রামটাকে কবি লাজুক গ্রাম বলে অভিহিত করেছেন।
এই গ্রামে গেলে মনে হবে যেন এখানে ব্যস্ত ঘড়ির কাঁটা এসে থমকে গেছে। সবুজ মাঠ চারদিকে আছে। আমরা যেভাবে পথ খুঁজে পাই এখানে হয়তো সেরকম পথ নেই। আলপথ দিয়ে সেই গ্রামে পৌঁছতে হবে, তবু এখানে যে পথ হাঁটা। জোড়া দিঘি, তার পাড়েতে তালের সারি, দূরে বাঁশঝাড়ে আত্মদানের সারা, পচা জল আর মশায় অহংকারী, নীরব এখানে অমর কিষাণ পাড়া। জোড়া দিঘি আছে সেই গ্রামে, আর তার পাড়ে তাল গাছের সারি আছে। দূরে বাঁশঝাড় রয়েছে, যেখানে হাওয়া বইলে শনশন আওয়াজ হয়। আর ওখানে আছে ডোবা, যেখানে জল জমে এবং জমে পচে যায়। মশার ব্যস্ততা এবং উৎপাত আছে। এবং এখানে কিষাণ পাড়া, কৃষকরা যেখানে থাকে তা যেন ঘুমিয়ে আছে। এ গ্রামের পাশে মজা নদী 12 মাস। বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে, গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস। এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পরে। এই গ্রামের পাশ দিয়ে একটা মজা নদী চলে গেছে 12 মাস, কিন্তু বর্ষায় সেই নদীটার রূপ বা সৌন্দর্য পাল্টে যায়। সেখানে জল জমে, জল দুকুল প্লাবিত করে, যেন মনে হয় সেই নদী বিদ্রোহ করছে। সবুজ ঘাস আছে চারদিকে। গোয়ালের যে গরুরা থাকে তারা সেই ঘাস খেতে বিকালবেলায় রাখালের হাত ধরে সকালে বিকালে যায়, এবং দেখে মনে হয় যেন এই গ্রাম সবুজ ঘাগরা পড়ে আছে। সেই সবুজ মাঠকে এক পোশাকের সঙ্গে তুলনা করছেন কবি, আর মাঠকে এক মেয়ের সঙ্গে তুলনা করছেন, যে যেন সেই সবুজ মাঠ সবুজ ঘাসের ঘাগরা পড়ে আছে। রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাখে, কিষাণকে ঘরে পাঠায় যে আলপথ। বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। রাত্রিবেলায় গ্রামের মেয়েরা সন্ধ্যা হলে পরে শাঁখ বাজায়, আর আলপথ ধরে কৃষকেরা মাঠে কাজ করে বাড়িতে ফিরে আসে। বুড়ো বটতলা, সেখানে সন্ধ্যাবেলায় পরস্পর এসে জমা হয় আর নিজেদের মধ্যে কোনো বিষয় নিয়ে আলোচনা করে, এবং তাদের মধ্যে এই পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে যেন একটা জনমত গড়ে ওঠে। দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে এ গ্রামের লোক আজও সব কাজ করে। কৃষক বধূরা ঢেকিকে নাচায় পায়ে, প্রতি সন্ধ্যায় দ্বীপ জ্বলে ঘরে ঘরে। যেন মনে হয় যে এ গ্রামের লোক, তারা যারা কাজ করে, এ গ্রামটাকে ঘিরে আছে দুর্ভিক্ষের আঁচল। যারা কৃষকের বধূ স্ত্রী, তারা ঢেকি পায়ে করে নাচায়, আর প্রতি সন্ধ্যায় তারা প্রদীপ জ্বালায় প্রত্যেকটা ঘরে তুলসী মঞ্চে। রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে, কেমন করে সে আকালেতে গতবারে চলে গেল লোক দিশাহারা দিকে দিকে। রাত্রি হলে পরেই সেই গ্রামের সেই ঘরের বাইরে যে দাওয়া বারান্দা, সেখানে ঠাকুমা বসে নাতনিকে গল্প শোনায়, কেমন করে দুর্ভিক্ষ হওয়ার পর দলে দলে মানুষ দিশেহারা হয়ে চারদিকে চলে গেল। কামার কুমোর তাঁতি তার কাজে জোটে, সারাটা দুপুর ক্ষেতের চাষির কানে
একটানা আর বিচিত্র ধ্বনি ওঠে। এখানে সকাল ঘোষিত পাখির গানে। সকালবেলা সবার ঘুম ভাঙছে পাখির গান শুনে। কামার কুমোর তাঁতি তার কাজে জোটে। কামার কুমোর তাঁতি প্রত্যেকেই তার নিজ নিজ কাজে বেরিয়ে যাচ্ছে। সারাটা দুপুর ক্ষেতের চাষির কানে একটানা আর বিচিত্র ধ্বনি ওঠে। সারা দুপুর চাষি মাঠে কাজ করে, নানান রকম শব্দ সে শুনতে পায়, যে হাতুড়ির শব্দ, বিভিন্ন যন্ত্রপাতির শব্দ, যারা বাড়িতে এইসব কাজ করে কামার কুমোর জিনিস উৎপাদন করছে। হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধূ সে থমকে তাকায় পাশে। ঘোমটা তুলে সে দেখে নেয় কোনো মতে, সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে। আর সেই গ্রামে যে বধূ, সে যখন জল আনতে যাচ্ছে, হঠাৎ যেন তাকিয়ে, মাঠের দিকে তাকিয়ে সে অবাক হয়ে যায়। ঘোমটা তুলে সে দেখতে পায় যে সবুজ ফসলে মাঠ ভরে আছে। এমন এক গ্রামের চিত্র আমরা এই কবিতাটার মধ্যে দিয়ে পেলাম, যে চিরকালীন আবহমান কালের আমাদের গ্রাম বাংলার কথা। সেই গ্রাম, যার এক চিত্র কবি এই কবিতার মধ্যে এই ছবিটাকে কবি উপস্থিত করেছেন। এক অদ্ভুত সুন্দর চিত্র। এবং সেই গ্রাম যেখানে দুর্ভিক্ষ আসে, মন্বন্তর আসে, মানুষের মধ্যে দারিদ্র অভাব প্রবলভাবে রয়েছে, আবার বেঁচে থাকার এক প্রেরণা আছে। কৃষকেরা ফসল ফলায়, সেই ফসল যেন এক প্রতীক, তাদের বেঁচে থাকার প্রতীক, তাদের আবার নতুন করে জীবন ধারণ করার জন্য যা অনুপ্রেরণা দেয়। এই কবিতাটা তোমরা খুব ভালো করে পড়বে।